আসমানের সম্পর্কে সত্যি জানার পর চমকে গেল তোতা। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় তোতার বিয়ের শপিং আস্তে আস্তে শুরু করে দিয়েছে কোকো। এরপর কোকো বলে, এইভাবে আস্তে আস্তে শপিং করতে থাকলে বিয়ের সময় কিন্তু অনেকটা চাপ কমে যাবে, জানো তো। আর তোতা তখন বলে, সত্যি বলছো? একদম ঠিক কথা এটা। আর মাও তো আস্তে আস্তে তোমার ওপর দায়িত্ব দিয়ে দিয়েছে, বেশ ভালোই হয়েছে। তখনই কোকো বলে, একটা কথা বলবো তোতা, তুমি এই বিয়েতে সুখী হবে তো? তোতা তখন বলে, কেন বলো তো এইসব বলছো? প্লিজ কোকোদি, তুমি আর এসব বলো না। তখন কোকো বলে, দেখো তোতা, তুমি তো আমাকে দিদি বলে ডাকছো, তাই আমি তোমাকে কতগুলো কথা বলতে চাই, যেই কথাগুলো তোমাকে একটু ধৈর্য দিয়ে শুনতেই হবে। আমি যখন বলছি কথাটা, তখন একটু বোঝার চেষ্টা করো। এরপরেই তোতা বলে, আমি জানি ছোটবেলা থেকে তোমাকে দিদি হিসেবে মেনেছি, আর এখনও তুমি আমার দিদি। দেখো না, মায়ের কাছে এত বকা খাই, তাও আমি তোমাকে বৌদি বলতে পারি না। তখনই তোতার কথা শুনে কোকো বলে, সে তো আমিও আমিও তোমাকে ননদ না, নিজের বোন হিসেবেই দেখি। যাই হোক, সেই সমস্ত কথা বাদ দাও। আজকে সকাল থেকেই দেখছি তোমার মুডটা খুব একটা ভালো নেই। তোমার মুখটা দেখে বোঝা যাচ্ছে কিছু একটা গন্ডগোল হয়েছে। কি হয়েছে আমাকে খুলে বলো তো। বলো প্লিজ, বলো, আমার জানাটা দরকার। তোতা, কেন এরকমভাবে চুপ করে যাচ্ছ? তখনই তোতা বলে, কি বলবো বলো তো, কিছুই তো হয়নি। এরপর কোকো বলে, আমি সবটা জানি কি হয়েছে। তুমি আসমানকে নিয়ে ভাবছো, তাই না? তখনই তোতা বলে, আসমানকে নিয়ে ভাববো কেন? আসমানের সাথে আমার সমস্ত সম্পর্ক শেষ হয়ে গেছে, তাই আমি আর কোনোভাবেই অন্তত আসমানকে নিয়ে ভাবতে চাই না। আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছো। আসমানকে নিয়ে কোনো কথা বললেই না কোকোদি, মনের ভেতরটা প্রচণ্ড ভয় লাগে। মনে হয় আমি কেন এরকম ভুলটা করলাম, কিসের জন্য। তো তার কথা শুনে কোকো বলে, আমি জানি তোমার খারাপ লাগছে, কিন্তু বাস্তবটা অনেক বেশি কঠিন তোতা। এই যে রূপ রূপ বলে ছেলেটা প্রথমে তোমাকে বিয়ে করতে চায়নি, এখন ওর মনে কোনো সংশয় নেই তো? আমার সেটা নিয়েই না বারবার ভয় লাগে। এরপরেই তখন তোতা বলে, না, রূপ তো নিজে ক্ষমা চেয়েছে, বলো। বারবার বলতে চেয়েছে যে ও কোনো অন্যায় করেনি, যেটা করেছিল ভুল করেছিল। আমি এসব আর ভাবতে চাই না। জানো তো, আজকে আসমানের সাথে আমার দেখা হয়েছিল। সুটেড বুটেড হয়ে যাচ্ছিল চাকরির ইন্টারভিউ দিতে। তখনই তোতার কথা শুনে চমকে গেছে কোকো, আর বলে, ছেলেটা সত্যি নিজেকে এমন একটা জায়গায় নিয়ে যেতে চাইছে যেখানে গেলে ওকে আর কেউ খারাপ কথা বলতে পারবে না। মানুষের দরকার একটা চাকরি, টাকা, ইনকাম, তাহলেই তো মানুষ ভাবে সেই মানুষটা অনেক বেশি উপরে। কেউ যদি একটু অন্যরকম হয়, তাকে যেন সমাজ মেনেই নিতে পারে না। আচ্ছা তোতা, আমাদের কোথাও একটা ভুল হচ্ছে না তো আসমানকে বুঝতে? তখনই তোতা বলে, কি বলছো কোকোদি? ও তো ক্লিয়ারলি আমাকে জানিয়ে দিয়েছে যে ও আমাকে ভালোবাসে না, ও অন্য কাউকে ভালোবাসে। তারপরেও তুমি এই কথাটা কি করে বলো বলো তো? আর তখনই কোকো বলেন, না, আমার আসলে সন্দেহ হচ্ছিল তো, সেজন্যই বললাম, না হলে আর কেনই বা বলতে যাব। এরপরেই তোতা বলে, যাই হোক, আমি আর এই সমস্ত নিয়ে ভাবতে চাই না, যা হবার হয়ে গেছে। আর তখনই আসমানের বাবা ফোন করেছে তোতাকে। তোতা তখন বলে, কে বলছেন? আসমানের বাবা তখন বলে, আমি আসমানের বাবা বলছি তোতা, তুমি আমায় চিনতে পারছো? তোতা তখন বলে, হ্যাঁ, চিনতে তো পারছি, কিন্তু হঠাৎ করে আপনি আপনি কেন ফোন করলেন? আর তখন আসমানের কথাই বলবে বলে ফোন করেছে তোতা, সেটা বুঝে যায়। তাই বলে, দেখুন, আমি আসমানের সম্পর্কে কোনো কথা আপনার থেকে শুনতে চাই না, তাই দয়া করে সে সমস্ত কথা যদি বলবেন ভাবেন, তাহলে প্লিজ একটু এড়িয়ে চলুন। তখন বাবা বলে, না না, তোমার সাথে কথা বলাটা খুব জরুরি। আমি জানি না তোমাদের আসমানের সাথে কি হয়েছে। আসমানের সাথে তোমরা এত খারাপ ব্যবহারই বা করছো কেন? আমি সত্যি কিছু বুঝতে পারছি না, তবে এটা বুঝতে পারছি কিছু একটা গন্ডগোল হয়েছে। কি করেছে আমার ছেলে, একটু বলো না, আমার জানাটা খুব দরকার। বলো না কি করেছে। আর তখনই তোতা বলে, কিছু করেনি আপনার ছেলে, আপনি জানেন না? আপনি তো ওর বাবা, আপনি যদি খেয়াল না রাখেন তাহলে খেয়ালটা কে রাখবে? তখন আসমানের বাবা বলে, আমি জানি মা, তোমার কোথাও একটা কষ্ট হচ্ছে। কিসের জন্য কষ্ট পাচ্ছ? আসমান কিন্তু সেরকম কোনো ছেলেই না যে ও কোনো মানুষকে কষ্ট দেবে। তোমাদের কোনো ভুল হচ্ছে, আর আমি সেই জন্যই তোমার সাথে একটু আলাদাভাবে কথা বলতে চাই, তোমাকে সবটা জানাবো বলে। তুমি যদি একটু আসতে মা, তাহলে খুব ভালো হতো। পাশ থেকেই কোকো জিজ্ঞেস করে, কে ফোন করেছে আর কী বা বলছে? তোতা বলে, আসমানের বাবা ফোন করেছে, দাঁড়াও, তোমাকে আমি সবটা বুঝিয়ে পরে বলছি, আগে ওনার সাথে একটু কথা বলে নিই। এরপরেই আসমানের বাবা তখন বলে, সব থেকে বড় কথা কি জানো মা, আমি না অনেকক্ষণ ধরেই দেখেছি যে আমার ছেলে ঘুমায় না, আর অনেক কষ্ট পায়, ঠিক মতন খাওয়া দাওয়াও করে না। ওর ওপর আমি অনেক দিন ধরে নজর রাখছি বলতে পারো। তাই জন্যই তোমার সাথে কথা বলাটা খুব জরুরি, একবার এসো না প্লিজ। তখনই তোতা বলে, আমি কেন যাব? আমি তো সেটাই বুঝতে পারছি না, আর আমার বিয়েও ঠিক হয়ে যাচ্ছে, আপনি কি সেটা জানেন?
বাবা তখন বলে, হ্যাঁ সবটাই জানি, তবুও বলছি একটা বার অন্তত এসো। তখন তোতা বুঝে উঠতে পারে না কি করবে, ফোনটা কেটে দেয়। এরপরেই তখন কোকো বলে, কি বললো এবার তো বলো। তোতা বলে, আসমানের বাবা এটাই বললো, আসমান নাকি ওরকম কোনো ছেলেই না, আমরা যেমনটা ভাবছি ওকে অন্যরকমভাবে কেউ ফাঁসাচ্ছে, এইসব হ্যানাত্যানা বলছে, আমার সাথে মিট করতে চাইছে। তোতা বলে, কি করবো বলো তো কোকোদি। কোকো তখন বলে, আমিও তো সেটাই ভাবছি তোতা। আর অন্যদিকে দেখা যায় তখন এই খিলখিল তার মাকে নিয়ে রেডি হচ্ছে, অর্থাৎ ময়ূরাক্ষী আর খিলখিল রেডি হচ্ছে কলকাতায় আসবে বলে। তখনই ময়ূরাক্ষী বলে, আচ্ছা খিলখিল, যেই কাজটা আমি নিজেও কোনোদিন করতে পারিনি, তুইও কোনোদিন করতে পারিসনি, একটা বাইরের লোক এসে সেই কাজটা কি করে করছে বলতো। আমার না একদম ভালো লাগছে না, বিশ্বাস কর, আমার অস্বস্তি লাগছে। তুই এতগুলো টাকা ওনার থেকে ধার নিয়েছিস, কি করে শোধ দিবি বলতো মা। খিলখিল বলে, মা তুমি এসব নিয়ে কেন ভাবছো? আরে বাবা, আমি যখন ভাবছি না তখন তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না। তখনই ময়ূরাক্ষী বলে, ভাবতে হবে না বললেই কি আর ভাবা হয় না? ভাবতে হয় রে মা, ভাবতে হয়। আমার সত্যি মাঝে মধ্যে এটাই মনে হচ্ছে যে আমার কেমন দম বন্ধ আসছে, এতগুলো টাকার চাপ সবটা কি করে তুই সামলাবি। তখন অপরাজিতা বলে, কেন এরকম বলছো ময়ূরাক্ষী? আমি তো আছি তোমাদের সাথে। আমি এই যে ইনকাম করি, আমি তো একা মানুষ, আমার টাকা খাওয়ার মতন কেউ নেই। আর আমি বিভিন্ন সংস্থায় বিভিন্ন মানুষকে হেল্প করেই থাকি। সেখানে আমি যদি খিলখিল আর তোমাকে হেল্প করতে পারি, তাহলে আমার ব্যক্তিগতভাবে অনেকটা ভালো লাগবে, সেটা অন্তত বোঝার চেষ্টা করো। সেটা যদি তুমি বুঝতে না চাও, তাহলে কি করে হবে বলো। এর মধ্যেই তখনই একটা কথা বারবার করেই খিলখিল ভাবে যে সত্যিই তো মাসি যখন সাহায্য করতে চাইছে আর আমি যখন সাহায্য চাইও, আমি আস্তে আস্তে সাহায্যটা নিয়ে মাসিকে ঠিক সময় সেই সাহায্যটা ফিরিয়ে দেব। মাসির মতন মানুষ আজকালকার দিনের প্রচণ্ডই বিরল। এরপরে অপরাজিতা তখন বলে, আচ্ছা একটা কথা আমার জানতে ইচ্ছা করছে, তোমরা কি আমাকে ভরসা করতে পারছো না? তখন অপরাজিতার কথা শুনে ময়ূরাক্ষী বলে, না না সেটা কেন, আসলে আজকালকার দিনে তো এইরকমভাবে কেউ মানে নিঃস্বার্থভাবে কারোর জন্য করে না, সেই জন্যই একটু সন্দেহ হয়, এই আর কি, আর কিছুই না। আর তার থেকেও বড় কথা, আমি তো মানে চাই না বাঁচতে বলতে গেলে, তবে খিলখিলের জন্য মাঝে মধ্যে বাঁচতে ইচ্ছে করে, এটাই হচ্ছে কথা। খিলখিল বলে, দেখো মা, একদিন আমাদের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে, আমরা অনেক ভালো থাকবো, আর সেটা শুধুমাত্র হবে মাসির জন্য। অপরাজিতা বলে, নাও নাও অনেক হয়েছে, এবার তাড়াতাড়ি করে গোছাও, আমাদের তো বেরোতে হবে, এরপর তো অনেকটা লেট হয়ে যাবে তাই না। তখনই খিলখিল বলে, এই তো মাসি হয়ে গেছে, এবার আমরা বেরোবো। অপরাজিতা মনে মনে বলে, তোমাদের যেই জীবনটা প্রাপ্য, তোমাদের সেই জীবনটাই আমি ফিরিয়ে দেব খিলখিল। তার জন্য আমাকে একটু কষ্ট করতে হলেও আমি সেই কষ্টটা করব, আমি কোনোভাবেই পিছনে সরে আসবো না। এরপর খিলখিল আর ময়ূরাক্ষীকে নিয়ে রওনা দিচ্ছে কলকাতায় অপরাজিতা।